গুড মর্নিং স্টুডেন্ট, দর্শন শাস্ত্র চ্যানেলে স্বাগত জানাই। তো আমার ভিডিও ছাড়ার অনেক দিনই হয়ে গেল, তো ব্যক্তিগত সমস্যার জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, কোনো সমস্যা হবে না আশা করি। খুব তাড়াতাড়ি আমি সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করব। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম বিবর্তন করো, তাই না? আমরা আবর্তন করো হয়ে গেছে, বিবর্তন করো হয়ে গেছে, আমরা দুটো নিয়মই শিখে নিলাম। এবার যেটা তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে যে আবর্তনের বিবর্তন করো। ওই যে পাঠটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, তাই না? ওই যে ছটা যেটা ছিল, যে একটা থাকবে আবর্তন করো, তারপরে বিবর্তন করো, তারপরে থাকবে আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন, আরেকটা ছিল কি সমবিবর্তন করো। তো যাই হোক, আমরা আবর্তন শিখলাম, বিবর্তন শিখলাম। এবার দেখে নাও যে আবর্তনের বিবর্তন কিভাবে করে। তার আগে জাস্ট আমি তোমাদেরকে একটুখানি ওই যে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো যে আবর্তনের ক্ষেত্রে নিয়ম কি ছিল। আবর্তনের নিয়ম কি ছিল, যে আবর্তন করো, যদি আবর্তন যেহেতু আমরা করেছি, আবর্তন করো, তাই না? এটা করেছি, আর এখানে কি করছি, বিবর্তন করো। তাহলে আবর্তনও করেছি, বিবর্তনও করেছি, তাই না? তাহলে আবর্তনের নিয়মগুলো কি ছিল? এখানে ছিল আবর্তনীয়, এখানে ছিল আবর্তিত, এখানে ছিল কি বিবর্তনীয়, এখানে ছিল বিবর্তিত, তাই না? তো আবর্তনীয় যদি এ বচনে হয়, তাহলে আবর্তিত কোন বচনে হবে? আই বচনে। এটাই শিখেছি তো। আর আবর্তনীয় যদি ই বচনে হয়, তাহলে আবর্তিত বচন ই বচনই হবে। আর আবর্তন যদি আই বচনে হয়, তাহলে আবর্তিত আই বচন হবে। কিন্তু আবর্তনের ক্ষেত্রে যেটা ছিল, যে ও বচনে যদি আবর্তনীয় বের হয়, তাহলে সেটা সম্ভব নয়। এটা শিখেছিলাম, তাই তো? আর বিবর্তনের ক্ষেত্রে কি ছিল, যদি আবর্তনীয় এ বচনে হয়, তাহলে যদি বিবর্তনীয় এ বচনে হয়, তাহলে বিবর্তিত ই বচনে হবে, বা বিবর্তন ই বচনে হবে। আর বিবর্তনীয় যদি ই বচন হতো, তাহলে বিবর্তিত এ বচনে হতো। আর বিবর্তনীয় যদি আই বচন হয়, তাহলে বিবর্তিত ও বচনে হবে। আর বিবর্তনীয় যদি ও বচনে হয়, তাহলে বিবর্তিত বচন হবে আই, তাই না? তাহলে এই দুটো আমরা শিখেছিলাম মানে নিয়ম করার সময়, তাই না? তো দেখে নাও যে আবর্তনের ক্ষেত্রে নিয়মটা কি ছিল, যে আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য আর বিধেয়ের স্থানটা পরিবর্তন হবে। হ্যাঁ, আর বিবর্তনের ক্ষেত্রে কি ছিল, যে উদ্দেশ্য পদ উদ্দেশ্যই থাকবে, কিন্তু বিধেয় পদের পূর্বে বা আগে অযুক্ত করতে হবে। তাহলে এই দুটো নিয়ম এর আগে আমরা করেছি। এবারে দেখে নাও যে এই দুটো নিয়মের মধ্যে আবর্তনের বিবর্তন কিভাবে করব বা কিভাবে করতে হয়। এবার দুটোকে মিক্সিং করে করতে হবে। তো এবার দেখে নাও, এটা তাহলে মুছে দিচ্ছি। তোমাদের যদি লেখা হয়ে থাকে, যারা যারা লেখনি লিখে নিতে পারো। তো এবার দেখো যে আবর্তনের বিবর্তন কিভাবে করব বা কিভাবে করতে হয়। তো আরেকটা কথা বলি, সাধারণত আবর্তনের বিবর্তন করার কোনো নিয়ম নেই। হ্যাঁ, তবুও তোমাদের যদি মনে হয় যে যাতে সেই লজিক গুলো আমার ভুল না হোক, সেক্ষেত্রে তোমরা নিজেরাই লিখে রাখতে পারো। এমনকি কোশ্চেনে থাকবে
আবর্তনের বিবর্তন করো, তাই না? যদি এইভাবে থাকে তো তোমরা কি করবে, যেহেতু আমরা আবর্তন করেছি বিবর্তন করেছি, এবার আবর্তনের বিবর্তন করতে হবে। তাহলে তোমরা যদি বচনগুলোর মধ্যে কনফিউশন থাকো, তাহলে তোমরা এই ছকটাও নিজের মধ্যে তোমরা নিজেরাই করে রাখতে পারো। যেমন এখানে কি করতে হবে, যে প্রথমে একটা বাক্য থাকবে, সেই বাক্যটাকে বচনে রূপান্তরিত করব, সেই বচনটাকে রূপান্তরিত করে আবর্তনে নিয়ে আসবো, আবর্তন করে সেই আবর্তনটাকেই বিবর্তন করতে হবে। বিবর্তন করলে ওখানে আমার অ্যান্সারটা হয়ে গেল। তো যাই হোক, একটা কোশ্চেন তোমাদেরকে আগে বলে দিচ্ছি, যে শিশুরা সরল, যদি এটা থাকতো শিশুরা সরল, তাহলে এটা কিভাবে করবে? তাহলে প্রত্যেকে জানি যে শিশুরা সরল যদি কথাটা থাকে, তাহলে শিশু কোন বচনে করতে হবে? তাহলে আমরা প্রত্যেকে জানি যে শিশুরা সরল, এটা চিরন্তন সত্য, তাই না? যত ধরনের শিশু নামক ব্যক্তি আছে সকলেই সরল। তাহলে এটাকে এ বচনে করে নিব। তাহলে দেখে নাও, এল এস দিয়ে এ বচনে হলে পরিমাণটা কি হবে? সকল, তাই না? সকল শিশু হয় সরল ব্যক্তি। তাহলে এটা করে নেবো এ বচনে, তাই না? এই বচনে করার পর এদিকে লিখবো কি? আবর্তনীয়, আগের মতোই। তাহলে এটা আবর্তনীয় করলাম। এবার দেখো কি বলছে, আবর্তনের বিবর্তন, তার মানে আবর্তনীয় এটা বের করে নিলাম প্রথম একটা। এবারে এই বচনটারই আমাকে আবর্তিত বের করতে হবে। তাহলে আবর্তিত বের করলে এ বচনে আবর্তিত কোন বচনে হবে? প্রত্যেকে জানি, তাই না? আই বচনে। তাহলে এটা আই বচনে করলে কি হবে? আর আমরা জানি আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য আর বিধেয়ের স্থানটা পরিবর্তন হয়, তাই না? এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। তাহলে এটা কি হবে? কোন কোন সরল ব্যক্তি হয় শিশু, তাই না? তাহলে এটা হলো আই বচনে আবর্তিত। আই বচনে আবর্তিত। এবার দেখো, আবর্তনের বিবর্তন করো, তাই না? এবার আবর্তন করে নিলাম, দুটো বচনে আবর্তন বের করে নিলাম, তাই না? একটা আশ্রয় বাক্য, তারপরে একটা, যেটা আগে করতাম যে একটা আশ্রয় বাক্য থাকতো, একটা সিদ্ধান্ত থাকতো, তাই না? এবারে সিদ্ধান্ত হবে আমার বিবর্তনটা, কারণ এই বচনটারই আমাকে আবার কি করতে হবে? বিবর্তন করতে হবে, তাই না? তাহলে বিবর্তনের ক্ষেত্রে আমরা নিয়মটা কি জানি, যে বিবর্তনের ক্ষেত্রে যদি আই বচন হয় তাহলে সেটাকে ও বচনে রূপান্তরিত করতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেই জায়গায় কি করতে হবে বলতো, যে বিধেয় পদের আগে বা পূর্বে আমাকে অযুক্ত করতে হবে, তাই না? বিবর্তনের তো এটাই নিয়ম ছিল। তাহলে দেখে নাও, যে সুতরাং তাহলে ওটা কোন বচনে করবো? এটা চলে আসবে আমাদের ও বচনে, তাই না? তাহলে কোন কোন সরল ব্যক্তি নয়, তাহলে কি হবে? অশিশু হয়ে যাবে, কারণ আমরা জানি যে অযুক্ত করতে হবে, অশিশু, তাই না? তাহলে এখানে কি লিখবো? ও বচন। তাহলে এখানে লিখবো বিবর্তন, বা এটাও লিখতে পারো যে আবর্তনের বিবর্তন। হ্যাঁ, আবর্তনের বিবর্তন। তাহলে আমাদের সিদ্ধান্ত বেরোলো এটা। তাহলে এবারে আমাকে এটা 3টি লাইন নিয়ে আসতে হবে আবর্তনের বিবর্তনের ক্ষেত্রে। আর তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।
আরো সহজে তোমাদের কি করে বুঝতে হবে সেই প্রসেসটা তোমাদেরকে আমি বলে দেব। তো এটা গেল এ বচনের ক্ষেত্রে। এবারে দেখে নাও যে ই বচন থাকলে সেটাকে কিভাবে করতে হবে। আর দেখো আমি তোমাদের 4টা বচনই করিয়ে দিব। হ্যাঁ, 4টা বচন করে দেওয়ার পর ডিপলি আমি যে সব ইয়েগুলো থাকবে, লজিক গুলা যে খুব টাফ টাইপের একটু, তখন ওইসব লজিকে আমি চলে যাবো। এবার দেখে নাও 2 নম্বরে যদি থাকে যে দেবতা দানবান, বা হ্যাঁ দেবতা দানবান নয় সেটাও নিতে পারি, দেবতা দানবান নয়, তাহলে এটা ই বচনে করতে হবে, তাই না? ই বচনে করলে কি হবে? কোন দেবতা নয় দানবান। তাই না? তাহলে এটাকে কি করব? ই বচনে আবর্তিত, সরি আবর্তনীয়। তাহলে এটা আবর্তনীয় করব। এবারে ই বচনের আবর্তন কোন বচন? আমরা জানি ই বচনের আবর্তন ই বচনই, কিন্তু মনে রাখতে হবে যে উদ্দেশ্য বিধেয়টার স্থানটা পরিবর্তন করতে হবে, তাই না? আবর্তনের ক্ষেত্রে। তাহলে এটা যদি করি ই বচনই, তাহলে কি হবে? কোন দানবান নয় দেবতা। তাহলে উদ্দেশ্য বিধেয়ের স্থানটা আমরা পরিবর্তন করে দিলাম, তাই না? দেখো বিধেয়টা চলে আসলো উদ্দেশ্যের জায়গায়, উদ্দেশ্যটা বিধেয়ের জায়গায়, তাহলে এটাও ই বচনে, তাহলে এটা হবে আবর্তিত। আবর্তিত। এবারে সেম আগের মতোই করতে হবে। তাহলে ই বচনের বিবর্তন কোন বচন? ই বচনের বিবর্তন আমরা জানি এ বচন, তাই না? যেহেতু এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে ই বচনের বিবর্তন এ বচন, তাহলে কি হবে? যে সকল দানবান হয় অদেবতা, কারণ বিধেয় পদের আগে অযুক্ত করতে হবে, অদেবতা। এটা হলো এ বচন। এটা হবে বিবর্তনের আবর্তনের বিবর্তন। আবর্তনের বিবর্তন। তাহলে বুঝতে পারছো? তোমাদের এইভাবে যদি থাকে যে আবর্তনের বিবর্তন করো, তাহলে তোমাদেরকে এইভাবে বের করতে হবে। এবারে নেক্সটে চলে আসি। এবার একটা এক্সাম্পল নিয়ে নিলাম যে কদাচিৎ, 3 নম্বর, কদাচিৎ ধার্মিকেরা সুখী নয়। সুখী নয়। তাহলে দেখো এই যে কদাচিৎ কথাটা আছে, তাই না? কদাচিৎ থাকলে বচন করার যে নিয়মগুলো আমি লিখাইছি, তাহলে বচন করার নিয়মে বলে দিয়েছি যে কদাচিৎ যদি শব্দটা থাকে একটা বাক্যের মধ্যে, তাহলে বাক্যটা যদি নয়ার্থক থাকে সেটাকে কি করতে হবে? সদর্থক করতে হবে। সদর্থক আই বচনে রূপান্তরিত করতে হবে। যদি কদাচিৎ কথাটা দিয়ে বাক্যটা সদর্থক থাকে, তাহলে সেটাকে নয়ার্থক ও বচনে করতে হবে। আর যদি নয় কথাটা থাকে, মানে নয়ার্থক থাকে, তাহলে সেটাকে সদর্থক আই বচনে করতে হবে। তাহলে তোমরা যদি ভুলে যেয়ে থাকো, তাহলে আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো যে নিয়ম করার যে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, তো ওখান থেকেই তোমরা পেয়ে যাবে। তো দেখো তাহলে এখানে কি হবে? যেহেতু নয়ার্থক আছে, তাহলে সেটাকে সদর্থক করতে হবে, তাই না? এলএফ দিয়ে করবো কি?
তাহলে হবে আই বচনে। তাহলে আই বচনে কি হবে, কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি, তাই না? এটা হলো আই বচনে, এটা হবে আবর্তনীয়। এবারে আই বচনের আবর্তন কোন বচন? আমরা প্রত্যেকে জানি যে আই বচনের আবর্তন আই বচনই, তাই না? তাহলে এটা আই বচনই করে নিব। কোনো এবার দেখো যে উদ্দেশ্য বিধেয়টার স্থানটা পরিবর্তন করতে হবে, এটা কিন্তু বারবার মনে রাখবে যে আবর্তনের বিবর্তন করার সময় যেহেতু আবর্তন আগে করতে বলছে, মানে আবর্তন আগে করতে হবে, সেক্ষেত্রে উদ্দেশ্য আর বিধেয়ের স্থানটা অবশ্যই সেকেন্ড লাইনে চেঞ্জ করবে। তাহলে এটা হবে কোনো সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। তাহলে এটা হবে আবর্তিত, তাই না? আই বচন আবর্তিত। এবারে দেখো যে আই বচনের বিবর্তন তাহলে কোন বচন হবে? আই বচনের বিবর্তন আমরা জানি যে আই বচনের বিবর্তন তোমার হচ্ছে ও বচনে, তাই না? তাহলে এটাকে ও বচনে করে নিবে, কিন্তু বিধেয় পদের আগে অ যুক্ত করতে হবে, এটা সবসময় মনে রাখবে লাস্ট লাইনে। তাহলে দেখে নাও কি হবে, যেহেতু ও বচনে করতে হবে তাহলে হবে কোনো সুখী ব্যক্তি নয় অধার্মিক ব্যক্তি। অধার্মিক ব্যক্তি এটা হলো ও বচনে, এটা হবে বিবর্তনের আবর্তন। তাহলে বুঝতে পারছো তো, এইভাবে তোমাদের করতে হবে। এবারে লাস্ট একটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিই, তোমরা নোট ডাউনও করে নিতে পারো যদি বুঝতে অসুবিধা হয়। আর প্রত্যেককেই বলছি যে তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো সঙ্গে সঙ্গে খাতার মধ্যে কিন্তু নোট ডাউন করবে, না হলে বুঝতে পারবে না। শুধু ভিডিওগুলো দেখে যাবে আর স্কিপ তো করবেই না, ভিডিও স্কিপ করে গেলে তোমরা আরো কিছু বুঝতে পারবে না। লজিকের ক্ষেত্রে সবসময় পুরো ভিডিওটা দেখতে হয় আর মনোযোগ সহকারে সেটা বুঝতে হয় দেখে। শুধু ভাবো যে না দেখে যাবো, সেক্ষেত্রে কিন্তু মাথার মধ্যে কিছু ঢুকবে না। লাস্ট একটা এক্সাম্পল নিয়ে নিলাম, চকচক করলেই শোনা হয় না। চক করলেই শোনা হয় না, তাই না? এটা যদি থাকে তাহলে কোন বচনে করব? এখানে বলছে চকচক করলেই শোনা হয় না। হ্যাঁ, এটা তো ঠিকই যে চকচক করলেই যে শোনা হবে সেটার কোনো মানে নেই, আবার শোনা তো চকচক করে, তাই না? তাহলে এটাকে ও বচনে নিয়ে আসবো। তাহলে এটা কি করবো, এলএফ দিয়ে কোনো চকচক করা বস্তু নয় সোনা, তাই না? তাহলে এটা ও বচনে করব। এটা কি হবে, আবর্তনীয় করে নিলাম। এবারে দেখো ও বচনের আবর্তন আমরা জানি সম্ভব নয়, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, এখানে একটা
ব্যাপার আছে। তাহলে দেখো তোমরা লিখবে যে সুতরাং ও বচনের আবর্তন সম্ভব নয়। ও বচনের আবর্তন বা বৈধ আবর্তন সম্ভব নয়, কারণ ও বচনের আবর্তন করলে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হবে। তাই না? তাই আবর্তনের বিবর্তন সম্ভব নয়। তাই আবর্তনের বিবর্তন সম্ভব নয়। তাহলে তোমাদেরকে এই কথাটা লিখতে হবে, যেহেতু আমরা জানি যে ও বচনের আবর্তনটা সম্ভব নয়, তাই না? ও বচনের যদি আবর্তনই না হয় তাহলে সেক্ষেত্রে আবর্তনটা কি করে বিবর্তনে করব? তাহলে তোমাদেরকে এইভাবে লিখতে হবে যে আবর্তনের বিবর্তন সম্ভব নয়। তাহলে এই চারটা হচ্ছে তোমাদের উদাহরণ। যদি এই চারটার মধ্যে কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার ফোন নম্বরটাও নিয়ে নিতে পারো 7908444599। তো এরপরে চলে আসবো নেক্সট ভিডিওতে। বা তোমাদের যদি এই জায়গাগুলোতে কোথাও বচন নিয়ে অসুবিধা হয় সেক্ষেত্রে একটা নিয়মও তোমরা নিজের মতো করে বানিয়ে নিতে পারো। অ্যাকচুয়ালি ওটা তো নিয়ম বলা যায় না, কিন্তু তার পরিপ্রেক্ষিতেও যদি মনে হয় যে না কোনো জায়গায় আমার ডাউট হচ্ছে বচনগুলো ধরার ক্ষেত্রে, তাহলে তোমরা একভাবে লিখে নিতে পারো, যেমন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো যে আবর্তনের বিবর্তন করো। হ্যাঁ, এক্ষেত্রে নিয়ম তো এমনিতে সাধারণত হয় না, কিন্তু আগেই বলে দিচ্ছি যে তাও যদি তোমাদের মনে হয় যে না এই জায়গাগুলো আমার ধরতে অসুবিধা হচ্ছে বা ভুল হতে পারে, আমি 100%-এর মধ্যে 100% চাই যে আমার বচনগুলা সঠিক হোক বা ঠিকভাবে আমি লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখে নাও যে তোমরা এইভাবে বানিয়েও নিতে পারো। প্রথমে যেহেতু বলছে আবর্তনের বিবর্তন করো, তাই না? তাহলে এখানে লিখে নাও আবর্তনীয়। আবর্তনীয় যেটা আগে করতাম, তাই না? তারপর এখানে লিখবো আবর্তিত। এখানে লিখবো বিবর্তন। তাহলে দেখে নাও যে আবর্তনের ক্ষেত্রে আমরা কি জানি, যদি আবর্তন এ বচন হয় মানে আবর্তন বা মূল বচন, আবর্তনীয় বা মূল বচন। হ্যাঁ, একটা বাক্যকে যখন বচনে রূপান্তরিত করব, যেহেতু এখানে আবর্তনের বিবর্তন বলছে সেহেতু প্রথমের বচনটারই নাম দেব আবর্তনীয়। এটার একটা সংজ্ঞা আছে, হ্যাঁ, সেটা পরে আলোচনা করবো আমি সংজ্ঞাগুলো নিয়ে। তো এখানে দেখো যে তাহলে এ বচন যদি বেরোয় আমার আবর্তনীয়, তাহলে আবর্তিত কোন বচন হবে? আমরা প্রত্যেকে জানি আই বচন, তাই না? তাহলে এবার দেখে না যে আই বচনের বিবর্তন কোন বচন? আই বচনের বিবর্তন হচ্ছে বলো তোমরা ও বচনে, তাই না? তাহলে এইভাবে তোমরা লিখে নিতে পারো। তাহলে দেখবা যে বচনগুলো নিয়ে তোমাদের কোনো অসুবিধাই হবে না, বা এই ছকটা আঁকিয়ে তোমরা নিজেরাই করতে পারবে। যার যদি ডাউটফুল কোনো জিনিস থাকে যে না এখানে তাও বুঝতে পারছি না আমি, তাহলে তোমরা এভাবে করতে পারো। দেখে নাও আবর্তনীয় যদি এ বচন হয় তাহলে আবর্তিত আই বচন হবে, কিন্তু আই বচনের বিবর্তন কোন বচন? ও বচন। তাহলে আমাদেরকে ও বচনে করতে হবে। তারপরে দেখে নাও যে ই বচন হলে আবর্তনীয়, আবর্তিত বচনও ই বচন হবে, কিন্তু
ই বচনের বিবর্তন কোন বচন? ই বচনের বিবর্তন হচ্ছে এ বচন, তাই না? তারপরে দেখে নাও যে আবর্তনীয় যদি আই বচন হয় তাহলে আবর্তিত কোন বচন হবে? আবর্তিত হবে তোমার আই বচনে, তাই না? তাহলে আবর্তিত যদি আই বচন হয় তাহলে আই বচনের বিবর্তন কোন বচন হবে? বিবর্তন হবে ও বচনে। এবার দেখে নাও যে ও বচনের যদি আবর্তনীয় হয়, তাই না, তাহলে আবর্তিত হবে ক্রস, মানে সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে এটা যদি সম্ভব নয় হয় তাহলে এটা কি হবে? এটা ক্রস হবে, তাই না? তাহলে তোমাদের একটু আগে যে লাস্ট এক্সাম্পলটা বললাম সেই লাস্ট এক্সাম্পলটা তোমাদের ওইভাবে লিখতে হবে একটুখানি। তো তোমরা যদি এইভাবেও তোমরা যদি ছকের মাধ্যমে ওই যে নিয়মগুলা যে বললাম যে আবর্তন করো এর 4টা নিয়ম, বিবর্তন করো এর 4টা নিয়ম, তোমরা এভাবে ওটাকে নিয়ম আকারে লিখে নিতে পারো যে আবর্তনে বিবর্তন করার নিয়ম। তাহলে এই নিয়মটা তোমরা যদি ফলো করো তাহলে দেখবে তোমাদের পরীক্ষার খাতায় একটাও ভুল হবে না। লজিকের ক্ষেত্রে তোমরা নিজেরাই ধরতে পারবে। আর আশা করি এটা তোমাদের অনেকেই ভালো লাগবে, যেহেতু এর আগে এরকম কোনো নিয়ম হয়তো কেউ বলে দেয়নি, বা জানি না কেউ বলছে নাকি, তবুও বলছি যদি এই নিয়মটা না কেউ জেনে থাকো তো তোমরা এখান থেকে নোট ডাউন করে রাখতে পারো যাতে তোমাদের করার ক্ষেত্রে সুবিধা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের এখান থেকেই